মানুষ কখনো অন্যের কাছে হারে না, সে নিজেই নিজের কাছে হেরে যায়। যে নিজের কাছে হারে না তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। তাই অন্যের উপর নয়, নিজের উপর বিশ্বাস রাখুন। কষ্ট না পেয়ে সামনের দিকে এগিয়ে চলুন। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষ যা কিছু চিন্তা ভাবনা করে তাই তার জীবনে ঘটে। কেউ যদি ভাবে আমি অন্যের তুলনায় কমজোরি, তাহলে সে কমজোরি হয়ে যায়। কেননা স্বামীজি বলতেন, মনের দুর্বলতাই মানুষকে কমজোরি করে তোলে। আমাদের মনের স্বভাব হলো আমরা যা চিন্তা ভাবনা করি তাই হয়ে যাই। এই জন্যই বলে, মনের হারেই হলো হার, আবার মনের জিতেই হলো জিত। যদি কোনো ব্যক্তি মনে মনে এটা ভাবে আমি অন্যের তুলনায় দুর্বল, তাহলে সে দুর্বল হবে। আবার যদি ভাবে আমি অন্যের তুলনায় শক্তিশালী, তাহলে সে শক্তিশালী মানুষই হবে। কারণ কি, এই দুনিয়াতে মনের শক্তি হলো সর্বোচ্চ শক্তি। খারাপ চিন্তা ভাবনা সব সময় মনের মধ্যে চলতে থাকলে মানুষ কমজোরি হয়ে যায়। একটা ভালো চিন্তা মানুষকে শক্তিশালী করে তোলে। এই জন্যই বিবেকানন্দ বলতেন, নিজের যুদ্ধ নিজেই করো, নিজের সিদ্ধান্ত নিজেই নাও, নিজের চিন্তা ভাবনাকে নিজের আয়ত্তে নিয়ে আসো, বাইরে শান্তি খুঁজতে যেও না। এসব কিছুই তোমার মনের মধ্যে জমা হয়ে আছে। এই জন্যই আমি বলি, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমার মধ্যে লুকিয়ে আছে। আর আমরা চোখ বন্ধ করে বলি এই সংসারে সুখ শান্তি নেই, এই সংসার অন্ধকার জগৎ। এই ভিডিওতে আমরা জানব মনের শক্তি বলতে কি বুঝি। স্বামী বিবেকানন্দ বলতেন, মনের শক্তি এমনই এক শক্তি যা জানলে আমরা যে কোনো ক্ষেত্রে সফল হতে পারি। স্বামীজি তার বই কর্মযোগে লিখেছেন, মনের বিচার এমনই এক শক্তি, পাহাড়ের ঝুম কেটে সিংহাসন তৈরি করা যায়। যদি বিবেকানন্দের কথা বিশ্বাস না হয়, তবে আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি। আপনারা অবশ্যই বিহারের দশরথ মানজির কথা শুনেছেন। তিনি বিহারের এক পাহাড়ি গ্রামে থাকতেন। তিনি পাহাড়ের পাথরকে হাতুড়ি ও ছেনি দিয়ে কেটে রাস্তা তৈরি করেছিলেন। আপনারা যদি বিহারে কখনো যান, তাহলে দেখে আসবেন মনের কত বড় শক্তি হতে পারে। স্বামী বিবেকানন্দ বলতেন, মন দু প্রকার, চেতন মন আর অবচেতন মন। স্বামীজির বাণী অনুসারে আমরা প্রতিদিন যে কাজকর্ম করি, জেগে থেকে চিন্তা ভাবনা করি, সেটাই হলো চেতন মন। তেমনি আমরা যেটা চিন্তা ভাবনা গভীরভাবে করি, সেটা হলো অবচেতন মন। এই ধরনের মন সর্বদা জাগ্রত থাকে না। আমরা যে রাতে বা ঘুমের ঘরে স্বপ্ন দেখি, সেটাও অবচেতন মন। চেতন মন আমাদের প্রতিদিনের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। চেতন মন আমাদের জীবনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। যখন আমরা চেতন মন দিয়ে ভালো চিন্তা ভাবনা করি, তখন ওই চিন্তা ভাবনা অবচেতন মন গ্রহণ করে নেয়। তারপর অবচেতন মন ওই চিন্তা ভাবনা বাস্তবিক রূপ দিতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলতে পারি, যদি আমরা চিন্তা করি যে আমি এই কাজে সফলতা পাবই, তখন অবচেতন মন সেই চিন্তা বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ করতে বলে। যদি আমরা চিন্তা করি আমি সুস্থ হয়ে যাব, তখন অবচেতন মন আমাকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করার উৎসাহ করবে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলতেন, মস্তিষ্ককে মনের গভীর থেকে পরিচালনা করার জন্য ধ্যান করার প্রয়োজন। কারণ কি, ধ্যানই হলো অবচেতন মনকে জাগ্রত করার প্রধান প্রক্রিয়া, যার দ্বারা নিজেকে নিজে জানতে পারি আমি কে, আমাকে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি। এটা জানতে অবশ্যই ধ্যান করতে হবে। ধ্যান শুরু করার পূর্বে ধ্যান সম্পর্কে জ্ঞান আছে এমন ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে। তার সঙ্গে যদি ধ্যান করা যায়, তাহলে খুবই উত্তম। ধ্যানের গভীরতা সম্পর্কে আগে জানতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ব্যক্তি নিজের জীবন নিয়ে নিরাশ হয়েছেন, তাকে তার ভেতর থেকে খুঁজে বের করতে হবে। আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ব্যাস আপনার মনকে বোঝাতে হবে সব ঠিক আছে। স্বামীজি বলতেন, যখন আপনি এটা করতে থাকবেন, তখন থেকে আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। আমি নিজেই এর সাক্ষী। একবার আমার খুব শরীর খারাপ হয়েছিল। আমার শিষ্যদের খুব চিন্তা হতে লাগলো যে স্বামীজির কি হবে। কিন্তু আমি আমার মনকে ওই ব্রহ্মাণ্ডীয় শক্তির দ্বারা সমস্ত পীড়া দূরে সরিয়ে দিতে পেরেছি। এটা যে কোনো কেউ করতে পারে। কারণ কি,
এই শক্তি সকলেরই অন্তর মনে জমা আছে। যে মানুষ আজকের দিনে হার মেনে বসে আছে, খুব নিরাশ হয়ে আছে, সব আশা ভরসা ছেড়ে দিয়েছে, তার মনকে বলতে হবে, আমি সবকিছু করতে পারবো এবং করব। পরে যা হবে দেখা যাবে। আমার এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আছে কি থাকবে না, তাতে আমার কিছুই যায় আসে না। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ব্যক্তি নিজেকে এই দুনিয়া থেকে উপরে ভাবে, যার জীবিত থাকার জন্য অহংকার থাকে, সেই একমাত্র কর্মযোগী হয়। তার মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি বিরাজ করে, যা তোমাকে চিৎকার করতে করতে বলতে থাকে, আরে ছাড় না ভাই, যা হবে দেখা যাবে, চিন্তা করিস না, এখনো অনেক কিছু বাকি আছে, কর্ম করো, তারপর আমি সবকিছু সামলে নেব। কিন্তু বিবেকানন্দ বলেছেন, তোমরা অন্তর্মনের সেই আওয়াজ হারিয়ে ফেলেছ। ওই অন্তর্মনের আওয়াজ তোমার কাছে আসতে পারছে না। কখনো কখনো ওই মন জাগ্রত হয় এবং কিছু সময়ের জন্য ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, এবং কিছু সময়ের জন্য তুমি খুশি হয়ে যাও, আনন্দ অনুভব করতে থাকো। যখন তুমি ওই অন্তর্মনকে চিনতে ভুল করবে, তখনই তোমার অন্তর্মনে দুঃখ ও চিন্তা ঘিরে ফেলে। স্বামীজি বলতেন, যখন তোমার মধ্যে দুঃখ ও চিন্তা অনুভব হবে, তখনই বুঝবে ওই ছোট্ট মন এখনো তোমার মধ্যে জীবিত আছে। তোমার পুরো ধ্যান তার উপর অর্পণ করো এবং চিৎকার করতে করতে বলতে থাকো, এখনো আমাকে বেঁচে থাকতে হবে। অন্তর্মন কি এই খাঁচার মধ্য থেকে বাইরে বের করতে হবে। তুমি তোমার ভালো দিনগুলোর কথা মনে করতে থাকো। স্বামী বিবেকানন্দ বলতেন, বন্ধু, এটা হলো এক প্রকার ঘুম। এই ঘুম থেকে ওঠো, তোমার শুভ শক্তিকে জাগ্রত করো। সকালবেলার সময় খুব কঠিন হবে, কিন্তু বলবে, উঠবো, করব, কি আছে এই জীবনে, সবকিছুই তো খারাপ, কি আছে আর এই জীবনে, এই অন্ধকার জীবনে বেঁচে থেকে কি লাভ। আর চারদিকে অন্ধকারই মনে হয়, কিন্তু আপনি এটা কখনো করবেন না। এটা করার আগে আপনার অন্তর মনের আওয়াজ একবার শুনে নিন, যে আপনাকে সবসময় বলছে, আমি তোমাকে ভেঙে পড়তে দেব না। এর জন্যই আমরা বলি, ওঠো, জাগো, যতক্ষণ তোমার লক্ষ্য পূর্ণ না হয় ততক্ষণ থেমো না। বন্ধু, যদি আপনার মানসিক স্থিতি নেগেটিভ হয়ে যায়, আপনি ডিপ্রেশনে ভুগছেন, টেনশন করছেন, জীবনের রাস্তা হারিয়ে ফেলেছেন, এটার থেকে বাঁচতে আপনার পছন্দ মতো যে কোনো কাজ করতে থাকুন। আপনার এই খারাপ মনকে খারাপ চিন্তা করার জন্য কোনো সময় দেবেন না। বিবেকানন্দ বলতেন, প্রত্যেক মানুষ পজিটিভ হয়, তারা পৃথিবীটাকে ভালো চোখেই দেখতে পায়। যখনই মনে পুরনো স্মৃতি ভেসে ওঠে, তখনই আবার মন নেগেটিভ হয়ে যায়। স্বামীজি বলতেন, আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মেরই হন না কেন, আপনি যদি তার উপর সমস্ত ধ্যান ধারণা অর্পণ করেন, এটা আপনাকে করতেই হবে, কারণ এটাই হলো আপনার শ্রেষ্ঠ উপায়। আর আপনাকে একটা কথা 10 বার করে লিখতে হবে, যেমন, আজকের দিনটা আমি খুব ভালোভাবে কাটাবো, আমার ভালো কাজগুলোই করব। আপনাকে 2 মিনিট ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। আপনার জীবনের ভালো কিছু হওয়ার জন্য আপনাকে প্রকৃতিকে ভালোবাসতেই হবে, কারণ কি, প্রকৃতি ঈশ্বরের স্বরূপ। শান্ত মনে প্রকৃতিকে দেখতে হবে, আর প্রকৃতিকে বলতে হবে, এই বালককে এত দুঃখ কষ্ট কেন দিচ্ছ, আমাকে একটা রাস্তা দেখাও, একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। গণিত বিশেষজ্ঞ রামানুজের নাম অবশ্যই শুনে থাকবেন। একবার রামানুজকে মিস্টার হার্ডি ডেকে পাঠালেন। রামানুজ তার সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে গেলেন। কিছুদিন সেখানে ছিলেন। তার পাশেই একটা কলেজ ছিল। ওই কলেজের কাছেই ছোট বড় গাছের বাগান ছিল। সেখানে রামানুজ গাছেদের সাথে একা একা কথা বলছে। সময়টা ছিল সকাল, কলেজ খোলা ছিল। কলেজের ছাত্ররা রামানুজকে গাছের সাথে কথা বলতে দেখে ছাত্ররা রামানুজকে নিয়ে হাসি ঠাট্টা করতে মজা নিতে থাকে। তাদের মধ্যে একজন ছাত্র এসে রামানুজকে বলে, এটা আপনি কেন করছেন? এই গাছগুলো কি আপনার কথা শুনতে পাচ্ছে? আর রামানুজ হেসে বলল, তুমি যদি তোমার অন্তর আত্মার মন থেকে কারোর সাথে কথা বলো, তাহলে সে তোমার কথা শুনতে পাবে। সেটা এই পৃথিবীর সৃষ্টির যে কোনো জীবই হোক না কেন।
কারণ কি, সৃষ্টি করা প্রত্যেক জীবই হলো প্রকৃতি। এই প্রকৃতিতে ব্রহ্মাণ্ডের প্রত্যেক চেতনাই থাকে, যেটা আমরা অন্তর্মন দিয়ে দেখতে পাই। বিবেকানন্দ বলতেন, সাকার রূপের ধ্যান করো, খুশি মনে ঈশ্বরকে বলে দাও, পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমাকে সৃষ্টি করেছ, আমার জীবনের সবকিছুই আপনার, আপনারই থাকবে। আপনার হাত ধরেই চলতে এসেছি, আপনার হাত ধরেই চলবো। এই দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ নেই, কেউ আপন নয়। আমি আপনার কোলে শান্তিতে শুয়ে থাকতে চাই। তোমার যেটা পছন্দ হয় তার কাছে যাও, তাকে সবকিছু বলো। সমুদ্র পছন্দ হলে সমুদ্রকে দেখো, পাহাড় পছন্দ হলে পাহাড়কে দেখো, তাদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো। কয়েক বছর আগের কথা, এক স্কুল টিচার ছিলেন, তার নাম ছিল মিসেস থমসন। প্রথম দিন তিনি পঞ্চম শ্রেণীতে গিয়ে একটা মিথ্যা কথা বলেছিলেন। তিনি ছাত্রদের বলেছিলেন তিনি সকলকেই সমানভাবে ভালোবাসেন। তিনিও জানেন এটা কখনো সম্ভব নয়। কিন্তু ক্লাসের ফার্স্ট বেঞ্চে ছোট একটা বাচ্চা বসেছিল, তার নাম ছিল টেডি স্টোরা। গত বছর মিসেস থমসন টেডিকে লক্ষ্য করেছিলেন। সে অন্য বাচ্চাদের সাথে ভালোভাবে মেশে না, তার জামা কাপড়ও নোংরা থাকে, তাকে সবসময় অসুখী মনে হতো। পরীক্ষার খাতায় ক্রস দিয়ে খাতার উপরে ফেল লিখতে টিচাররা খুবই মজা পেতেন। স্কুলে মিসেস থমসন সকল স্টুডেন্টের পেছনের রেকর্ড দেখতে শুরু করলেন। টেডির ফাইল নিচে পেলেন। যখন মিসেস থমসন টেডির ফাইল খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন। টেডির ফার্স্ট ক্লাসে টিচার লিখেছিলেন টেডি খুবই ভালো ছাত্র, সবসময় হাসি খুশিতে থাকতে প্রস্তুত থাকে, কোনো কাজেই ভালোভাবে করতে পারে না, কিন্তু সবসময় ম্যানার দেখায়, তার সাথে থাকা মানে খুশিতে থাকা হয়। ক্লাসের টিচার লিখেছেন টেডি একজন এক্সিলেন্ট স্টুডেন্ট, সকলেই ভালোবাসত, কিন্তু সবসময় পরিশান থাকত, কারণ তার মা খুব অসুস্থ, তার ঘরের পরিবেশ খুবই মুশকিলে ভরা। তৃতীয় ক্লাসের টিচার লিখেছেন তার মায়ের মৃত্যুর পর সে মানসিকভাবে ভেঙে পড়ে, নিজের থেকে সে খুবই চেষ্টা করে, কিন্তু তার বাবা কখনো সাপোর্ট করে না। চতুর্থ ক্লাসের টিচার লিখেছেন টেডি বিলকুল কারোর সাথে মেলামেশা করে না, স্কুলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তার বেশি বন্ধুও নেই, কখনো কখনো তো ক্লাসে শুয়ে পড়ে। এসব দেখে মিসেস থমসন অবাক হয়ে যায়। মিসেস থমসন নিজেই নিজে লজ্জা পান। তার আরও খারাপ লেগেছিল যখন স্টুডেন্টরা তাকে ক্রিসমাস গিফট দেয়, যেগুলো সুন্দর রিবন ও কালারফুল প্যাক করা ছিল, কিন্তু টেডির গিফটটা ব্রাউন পেপারে মোড়ানো ছিল। মিসেস থমসন টেডির গিফটটা সকলের আগে খুলল। তার মধ্যে একটা স্টোনের ব্রেসলেট ছিল, যার মধ্যে আবার কয়েকটা স্টোন ছিল না, আর একটা পারফিউমের বোতল ছিল যেটা একটু ফাঁকা ছিল। বাচ্চারা হাসতে লাগলো, কিন্তু মিসেস থমসন তাড়াতাড়ি বলল খুব সুন্দর ব্রেসলেটটা, এবং কিছু পারফিউম তার হাতে লাগালেন। টেডি ওই দিন স্কুলের শেষে মিসেস থমসনের রুমের সামনে গিয়ে বলল, আজ আপনি আমার মায়ের মতো হাসলেন। টেডি যখন চলে গেল তখন মিসেস থমসন 1 ঘন্টা ধরে কান্না করলেন। পরের দিন থেকে মিসেস থমসন ক্লাসের পড়াশোনার পরিবর্তে বাচ্চাদের দায়িত্ববোধে ধ্যান দেন। যতই তিনি এনকারেজ করতেন ততই টেডি রেসপন্স দেওয়া শুরু করে। শেষ পর্যন্ত টেডি ক্লাসের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট ছাত্র তৈরি হয়ে গেল। 1 বছর পর মিসেস থমসনের লেটার বক্সে একটা কার্ড এলো। সেটা লেখা ছিল, আমার জীবনে আপনিই হলেন বেস্ট টিচার। 6 বছর পরে আরেকটা কার্ড আসে, যেটা লেখা ছিল, আজ পর্যন্ত আপনিই বেস্ট টিচার। আমি হাই স্কুলে টপ 3 র্যাঙ্ক করেছি। 4 বছর পর আরেকটা কার্ড এলো, টেডি গ্রাজুয়েট হয়েছে। কার্ডে লেখা ছিল, আজ পর্যন্ত আপনিই বেস্ট টিচার। আবার 4 বছর পর আরেকটা কার্ড এলো। এবার টেডি বলল, গ্রাজুয়েটের পর আরও পড়াশুনো করেছি এবং ডাক্তার হয়েছি, এমডি সম্পন্ন করেছি। তার কিছুদিন পর আরেকটা কার্ড এলো, তাতে লেখা ছিল, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। থমসনকে জিজ্ঞাসা করল, আপনি কি আমার মায়ের আসনে বসতে পারবেন? থমসনকে জিজ্ঞাসা করল, আপনি কি আমার
মায়ের ভূমিকা পালন করতে আমার মায়ের আসনে বসতে পারবেন? মিসেস থমসন মেনে নিলেন। ওই দিন তিনি সেই ব্রেসলেটটাই পরেছেন, যেটা সে ক্রিসমাস ডেতে তাকে গিফট করেছিলেন, যেটায় কয়েকটা পাথর ছিল না। আর ওই পারফিউম ব্যবহার করেছেন, যেটা তার মায়ের কথা মনে করায়। টেডি মিসেস থমসনকে গলা জড়িয়ে ধরে কানে কানে বলল, থ্যাংক ইউ থমসন, আপনি আমাকে স্পেশাল ফিল করিয়েছেন। আমি জীবনে কিছু করতে পারবো এটা বুঝিয়েছেন। মিসেস থমসনের চোখে জল চলে এলো। তিনি টেডিকে বললেন, না টেডি, তুমি আমাকে শিখিয়েছ আমিও কিছু করতে পারি। তোমার সাথে মেলামেশার আগে আমি জানতামই না কি করে বাচ্চাদের পড়াতে হয়।